হ্যালো এভরিবডি, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। সো আজকের অ্যাকাউন্টিং ক্লাসের টপিক হচ্ছে খুব ইন্টারেস্টিং দুটো টপিক এবং খুবই ইন্টারেস্টিং দুটো টপিকগুলো ব্যাংক সমন্বয় বিবরণী এবং হিসাব বিজ্ঞানের নীতিমালা। তো ব্যাংক সমন্বয় বিবরণীটা এইচএসসিতে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা টপিক ছিল। আর ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে অনেকে দেখা যেত যে উভয় যে পদ্ধতি আর একক যে পদ্ধতির মধ্যে অনেক গন্ডগোল করে ফেলতেন, যেহেতু এটাকে হাতে করতে হতো। তো ব্যালেন্স মিলাতে গেলে অনেকে যেটা হতো দুটার মধ্যে যে কোনো একটা শিখে যেত, বিকজ দুটো শিখতে গেলে কনফিউজড হয়ে যেত। কিন্তু অ্যাডমিশন টেস্টে যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রশ্ন আসবে হয়তো বা খুব বেশি হলে 2টা বা 3টা, সো তোমাকে তুমি খুব একটা এক্সক্লুড করে পড়ে যেতে পারবা না পরীক্ষার হলে যে আমি একটা যে পড়ে যাবো আর যে পড়বো না। তো সেই অপশনটা তোমার জন্য নাই। সো অ্যাডমিশন টেস্টের ব্যাংক সমন্বয় বিবরণীটা এইচএসসির মতো এত টিনিয়াস হবে না, আর একটু ইজি ওয়েতে আমরা কিছু টেকনিক দিয়ে শিখবো। আর আমি আমার নিজস্ব টেকনিকটা তোমার সাথে শেয়ার করবো, যেটা দিয়ে আমি ব্যাংক সমন্বয় বিবরণীটা করতাম। তোমার যদি মনে হয় তোমার নিজস্ব একটা টেকনিক আছে, তুমি কিন্তু সেটাও কমেন্ট সেকশনে একটা ছোট্ট ভিডিও করে আমাদের সাথে শেয়ার করতে পারবে। সো এরপর পরবর্তী টপিক হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। তুমি দেখতে পাবে হাতের ডান দিকে আমি একটা ছোট চেক লিস্ট করে রেখেছি তোমার বোঝার সুবিধার্থে যে নীতিমালার মধ্যে কি করবো। প্রথমে দেখবো হিসাব বিজ্ঞানের ধারণা, অ্যাসাম্পশনস, দেন দেখবো হিসাব বিজ্ঞানের নীতিমালা অর্থাৎ প্রিন্সিপালস, দেন হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা অর্থাৎ কনস্ট্রেন্টস। তো এই টপিক 3টা যেহেতু ইজিয়ার, যেহেতু থিওরিটিক্যাল, সো আমরা এই টপিকটা ফার্স্টে পড়বো। দেন আমরা দেখবো উভয় যে পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী মিলকরণ আর একক যে পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী মিলকরণ। আর আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট, সো ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি তোমার কিছু কোয়েশ্চেন্স থেকে থাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই বলে দেবে। তো চলে যাই সরাসরি পড়ায়। হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের ধারণা কিংবা অ্যাসাম্পশন। আচ্ছা, এই একটা শব্দ দিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। তো হিসাব বিজ্ঞান ধারণা বলতে বোঝায় যে তুমি হিসাব বিজ্ঞানের জন্য যে নাম্বারগুলো জেনারেট করছো, অর্থাৎ যে লেনদেনগুলো দিয়ে তুমি ব্যবসার কাজ করছো, তোমার যে কোনো একটা ব্যবসার প্রতিষ্ঠান, সেবামূলক হতে পারে কিংবা উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে পারে, সেই প্রতিষ্ঠানের কিছু লেনদেনকে তুমি হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত করো, কিছু লেনদেনকে করো না। তো এই সম্পূর্ণ ঘটনাটাকে অর্থাৎ হিসাবের তথ্য, হিসাব তথ্য, এই হিসাব তথ্যটা কোন কোন কোয়ালিটি মিট করলে সেটাকে হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত করবো এবং কোন কোন কোয়ালিটি মিট না করলে করবো না, সেটাকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। তো প্রাইমারি আর সেকেন্ডারি এটা একটু মনে রেখো যে হিসাব তথ্যকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, একটা প্রাথমিক আর একটা গৌণ, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি। তো এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হিসাব বিজ্ঞানের এই প্রাইমারি আর সেকেন্ডারি তথ্যগুলার কি কি কোয়ালিটি মিট করতে হয়। কোয়ালিটিগুলো মিট করার জন্য খুব সিম্পল, জাস্ট এটা মনে রাখতে হবে, RRCC। সো অনেক সময় যেটা হয় যে হিসাব বিজ্ঞানের তথ্যের টার্মিনোলজিগুলা একটু কঠিন থাকে দেখে আমাদের মনে রাখতে একটু কষ্ট হয়। তো আমি কি করতাম, আমি ছোট ছোট করে অ্যালফাবেটগুলোর প্রথম যে অ্যালফাবেটটা সেটা দিয়ে আমি ওই শব্দগুলো মনে রাখতাম। রিলায়েবিলিটি, রেলেভেন্স, কম্পারেবিলিটি এন্ড কনসিস্টেন্সি। ফার্স্ট হচ্ছে রেলেভেন্স, দেন রিলায়েবিলিটি। তো আমি আর গুলোকে একত্র করে আর সি গুলোকে একত্র করে ছন্দ মিলিয়ে মনে রাখার চেষ্টা করতাম যে হিসাব তথ্যকে অর্থাৎ হিসাব তথ্যকে কি কি গুণ সম্পন্ন হতে হয়। আচ্ছা, কি কি গুণ সম্পন্ন হতে হয়? একটা হচ্ছে রেলেভেন্স, প্রাসঙ্গিকতা, বাংলায় লিখে দিচ্ছি, ঠিক আছে, প্রাসঙ্গিক হতে হয়, রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্য, এরপর কম্পারেবিলিটি অর্থাৎ তুলনাযোগ্যতা, তুলনা পর্যন্ত লিখলাম। আর একটা হচ্ছে কনসিস্টেন্সি। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, দেখতে না পেলে আমাকে বলো। কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিক বা সামঞ্জস্যপূর্ণ। এই গুণ সম্পন্ন হওয়ার মানে হচ্ছে হিসাব বিজ্ঞানে যখন আমরা কি করি, হিসাব বিজ্ঞানের কাজটা মূলত কি হয় যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বানাই। তো এই আর্থিক বিবরণী বানানোর জন্য
আমাদের ব্যবসায়ের কিছু তথ্যকে আমরা হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত করি, কিছু তথ্যকে করি না। যখনই কোনো একটা তথ্যকে আমরা হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত করতে চাই তাকে কিছু গুণ সম্পন্ন হতে হয়। যদি আমি বলে থাকি রেলেভেন্স বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রাসঙ্গিক, এটার মানে কি? প্রাসঙ্গিক মানে হচ্ছে আমি যদি ক্রয় করে থাকি তাহলে ক্রয় সাথে প্রাসঙ্গিক কোন ঘটনাটা? ক্রয় ফেরত। বিক্রয়ের সাথে প্রাসঙ্গিক বিক্রয় ফেরত। আবার আমি যদি বলে থাকি আমি সম্পদ ক্রয় করলাম, সেই সম্পদটা ক্রয় করা থেকে শুরু করে তোমরা সবাই জানো যে সংস্থাপন ব্যয়, আমদানি শুল্ক, এটা সংক্রান্ত আর যাবতীয় খরচ সবকিছুই আমার ওই সম্পদের সাথে যোগ করে এটার মূল নিট যে অ্যামাউন্টটা বের করা হয়, অর্থাৎ নিট মূল্য। এই যে নিট মূল্যটা বের করার সময় তুমি আরো কিছু জিনিস যোগ করছো। কেন করছো? কারণ ওই হিসাবের সাথে এটা প্রাসঙ্গিক, রেলেভেন্ট কস্টস, এই শব্দটা আমরা ইউজ করে থাকি। নেক্সট, রিলায়েবিলিটি অর্থাৎ বিশ্বাসযোগ্য। আচ্ছা, তাহলে লেনদেন বিশ্বাসযোগ্য কি করে করা হয়? লেনদেন বিশ্বাসযোগ্য করা হয় যখন ওই লেনদেনটার সাথে তুমি কিছু ডকুমেন্টস জেনারেট করতে পারো, অর্থাৎ ডকুমেন্ট। আমরা হিসাবের সাথে আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে ভাউচার রাখা। যে কোনো একটা কিছু নামে হিসাব খুলতে গেলে প্রথমে আমাদের দরকার হয় ওই মূল্য সম্মিলিত একটা ভাউচার, অর্থাৎ এটার এত মূল্য কিংবা এটার এত খরচ, এই খরচ বা মূল্যটাকে জাস্টিফাই করবে আমার ভাউচার। আমি কত টাকা দিলাম, আমি কত টাকা পাবো, এটা আমি মুখে বললে এটা কিন্তু বিশ্বাসযোগ্যতা পায় না। কখন বিশ্বাসযোগ্যতা পায়? যখন আমি একটা প্রমাণ দেখাতে পারি। প্রমাণ হচ্ছে এই যে ডকুমেন্টস গুলা, আমরা ক্রয় বই রাখি, বিক্রয় বই রাখি, সেখানে একটা ঘর থাকে, তাই না, রসিদের জন্য, ভাউচারের জন্য। নগদান বইতে থাকে ভাউচারের জন্য ঘর, খতিয়ান পৃষ্ঠাঙ্ক, রসিদ নং। এই যে রসিদ নং, রসিদ, এই রসিদটা হচ্ছে আমার জন্য একটা ডকুমেন্ট, এটা হচ্ছে আমার জন্য একটা প্রমাণ। কেন এই প্রমাণটা প্রয়োজন হয়? অ্যাকাউন্টিং এর নাম্বারগুলোকে, অর্থাৎ হিসাব তথ্যগুলোকে বিশ্বাসযোগ্য করার জন্য। কম্পারেবিলিটি, কম্পারেবিলিটি অর্থাৎ তুলনা করা। সো আমি যখন নাকি হিসাবের নাম্বারগুলোকে তুলনা করতে পারবো তখনই সেটা অ্যাকাউন্টিং এর এই গুণ সম্পন্ন হবে। কিভাবে তুলনাগুলো করা হয়? তুলনা করা হয় কখনো কখনো একটা বছরের সাথে আরেকটা বছরের, কখনো তুলনা করা হয় একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের, কখনো করা হয় একটা শিল্পের সাথে আরেকটা শিল্পের। তুমি যদি কোনো একটা ব্যাংকিং প্রতিষ্ঠান হও তাহলে তুমি কি করবে? তুমি যদি তোমার আর্থিক বিবরণীটা প্রস্তুত করো, তোমাকে বলা হয়েছে যে 2 বছরের তথ্য আমাকে দেখাতে হবে, মিনিমাম অফ 2 ইয়ার্স। 2 ইয়ার্সের তথ্য দেখানোটা আমার দায়িত্ব, তাই না? আমি লিস্টেড কোম্পানি যদি ওই ব্যাংকে, আমার জন্য 2 বছরের তথ্য সংবলিত আর্থিক বিবরণী প্রস্তুত করতেই হবে। 2 বছর দেওয়ার কারণ হচ্ছে তুলনাযোগ্যতা। ব্যাংক, একটা কোম্পানি আরেকটা ব্যাংক কোম্পানির সাথে নিজেদের নাম্বারগুলো যেন তুলনা করতে পারে, এই নিয়মটা ফলো করেই সবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানো হয়, যেন প্রত্যেকটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেম হয়। কনসিস্টেন্সি অর্থাৎ আমি যদি একটা প্রতিষ্ঠান হয়ে থাকি, আমি যদি এই বছর অর্থাৎ 2018 সালে আমি যদি অবচয়ের জন্য SLM অর্থাৎ সিঙ্গেল লাইন মেথড ফলো করে থাকি, নেক্সট ইয়ারে গিয়ে আমি ডাবল ডিক্লাইনিং মেথড ফলো করতে পারবো না। আমি যদি স্ট্রেট লাইন অর্থাৎ সিঙ্গেল লাইন মেথড প্রথম বছর ফলো করি, পরবর্তী বছরগুলোতে আমাকে কনসিস্টেন্টলি অর্থাৎ ধারাবাহিকভাবে একই নীতি ফলো করতে হবে। আমি যদি তা না করি তাহলে আমার প্রথম বছরের হিসাবের তথ্য অর্থাৎ প্রথম বছরের যে অ্যাকাউন্টিং ফিগার্স, এটার সাথে পরবর্তী বছরের অ্যাকাউন্টিং ফিগার্স রিজেম্বল করবে না। যদি সেটা না করে তাহলে আমার অ্যাকাউন্টিংটা গুণ সম্পন্ন অর্থাৎ কোয়ালিটি মিট করতে পারবে না। এটা ছিল অ্যাকাউন্টিং এর খুব বেসিক একটা ধারণা, যে অ্যাকাউন্টিং করার আগে অ্যাকাউন্টিং এর নাম্বারস গুলোকে কি কি কোয়ালিটি মিট করতে হবে। আর এরপর যেটা দেখবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান ধারণা, অর্থাৎ হিসাব বিজ্ঞানে যে নাম্বারগুলো তুমি কাজ করছো সেগুলো কোয়ালিটিফুল হলো। এখন আমি অ্যাকাউন্টিং এর এই যে ব্যবসা, এই যে বলে থাকি না কিছু মানে ধারণা বা অ্যাসাম্পশন বলতে যেটা বলছি, আমরা বলে থাকি যে অ্যাকাউন্টিং করছি, মালিক আলাদা, আমি আলাদা মালিকের কাছ থেকে। তো এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের কিছু ধারণা। আমি যে ধারণা করব তুমিও সেই ধারণাটাই করবে। অ্যাকাউন্টিং করার সময় প্রত্যেকের ধারণাটা যেন একই হয়, প্রত্যেকে এই একই অ্যাসাম্পশন নিয়ে অ্যাকাউন্টিং করতে হবে, ঠিক আছে? এমন না যে তুমি মুদি দোকানদার,
তুমি অ্যাকাউন্টিং সম্পর্কে যা জানো, আমি হয়তো বা একটা ব্যাংকে চাকরি করছি, আমার আর তোমার ধারণা অ্যাকাউন্টিং এর জন্য ভিন্ন হবে, এটা সম্ভব না। দুজনের ধারণাটা একই হতে হবে। মুদি দোকানের জন্য অ্যাকাউন্টিং করার সময় যে নীতি ফলো করতে হবে সেটা মুদি দোকানদার যেরকম জানবে, একটা ব্যাংকারও জানবে। ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ব্যাংকার কিভাবে তোমার জন্য হিসাব করবে, এটা ব্যাংকার যেরকম জানবে, একজন নগদান বইয়ের গ্রাহক হিসেবে তুমিও সেটা জানবে। সো এটা ছিল হিসাব বিজ্ঞানের কিছু ধারণা বা অ্যাসাম্পশন। সো অ্যাসাম্পশন গুলো কি কি, এটা তোমার অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসে, আর প্রশ্নগুলা একটু ট্রিকি আসে, যেটা তুমি একটু চিন্তা করে প্রশ্নগুলো দাগাও, ঠিক আছে? প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে মনিটারি ইউনিট অ্যাসাম্পশন, অর্থাৎ তোমার আর্থিক একক ধারণা। আর্থিক একক অর্থাৎ অর্থের মূল্যে যে একক, অর্থাৎ যে ইউনিট, ইউনিট প্রাইসটা সবসময় টাকায় রূপান্তর করা হবে, আর্থিক একক ধারণা। ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশন, অর্থাৎ ব্যবসায় সত্তা নীতি, নীতি বা ধারণা। আচ্ছা, আমি নীতি কথাটা না লিখে এখানে নীতি কথাটা লিখলে অনেকে কনফিউজ হয়ে যাবে, আমি সব জায়গায় ধারণা কথাটাই লিখছি। ওকে, আর্থিক একক ধারণা অর্থাৎ মনিটারি ইউনিট অ্যাসাম্পশন। ইকোনমিক এন্টিটি যেটা হচ্ছে তোমার ব্যবসা থেকে তোমার মালিক পক্ষ, এটা আলাদা হয়ে থাকবে। গোয়িং কনসার্ন। আচ্ছা, আমি এগুলোর কোনোটার ইংলিশ টার্মিনোলজি লিখছি না, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য তোমার প্রয়োজন হবে সবগুলোর ইংলিশ টার্মিনোলজিটা জেনে নেওয়া। তো আমি মুখে মুখে বলছি নাকি লিখে দিলে ভালো হয়? আচ্ছা, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, আমি লিখেও দিচ্ছি। চলমান প্রতিষ্ঠান ধারণা, হিসাব কাল ধারণা, বকেয়া ভিত্তি। ওকে, এবার আমি সবগুলোর ইংলিশ টার্মিনোলজিটা একবার লিখে দিই, তাহলে তোমার জন্য অ্যাডমিশন টেস্টে রিভিশন দেওয়ার সময় ইজি হবে। আর্থিক একক ধারণা অর্থাৎ মনিটারি ইউনিট অ্যাসাম্পশন, আমি অ্যাসাম্পশন কথা লিখছি না। ব্যবসায় সত্তা নীতি অর্থাৎ ইকোনমিক এন্টিটি অ্যাসাম্পশন। চলমান প্রতিষ্ঠান, চলমান অর্থাৎ গোয়িং কনসার্ন। আমি সবগুলোকে একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। হিসাবকাল ধারণা, টাইমলিনেস। বকেয়া ভিত্তি অর্থাৎ অ্যাক্রুয়াল বেসিস। ওকে, এখন এটা নিয়ে একটু কথা বলা উচিত। হিসাব বিজ্ঞানের জন্য আর্থিক একক ধারণা অর্থাৎ মনিটারি ইউনিট অ্যাসাম্পশন, এই কথাটার মানে হচ্ছে তুমি যখনই অ্যাকাউন্টিং করছো, অ্যাকাউন্টিং এ কেবলমাত্র সেই লেনদেনগুলো লিপিবদ্ধ হবে যেগুলো তুমি টাকায় পরিমাপ করতে পারছো। এমন তুমি যখন এসএসসিতে এইচএসসিতে পড়ে এসেছিলে, তখন আমরা শুধুমাত্র এটা দেখতাম যে যদি আমার ম্যানেজার মারা যায় তাহলে সেটাকে কি আমরা দেখাবো নাকি দেখাবো না। কিন্তু অ্যাডমিশন টেস্টে আর্থিক একক ধারণা থেকে তোমাকে হয়তো একটা প্রশ্ন করা হলো, সেটার উত্তর করতে পারলে না। একটু চিন্তা করে দেখো, তোমাকে যদি বলা হয় যে অপচয় করছো, হ্যাঁ অপচয় করছো, সেটাকে তো তুমি দেখতে পাচ্ছ না অপচয়টা যখন করছো সম্পদের উপর, তাহলে কেন তুমি এটাকে হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত করছো? এটার এক্সপ্লেনেশন নিচের কোনটা? এটা কি আদৌ লেনদেন নাকি লেনদেন না? এটার এক্সপ্লেনেশন হচ্ছে এটা লেনদেন অদৃশ্যমান। লেনদেন হতে গেলে সেটা দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটাই হতে পারে। তো অদৃশ্যমান হলে সেটা তুমি এই মুহূর্তে হতে টাকায় লেনদেন করছো না, কিন্তু ওই নামে যখন একটা হিসাব করে রাখছো, সেই হিসাবে যখন টাকাটা ট্রান্সফার করছো তখন সেটার একটা দৃশ্যত প্রভাব আমরা দেখতে পাই। কিন্তু লেনদেনটা হয় অদৃশ্য এবং এটা আর্থিক একক ধারণাকে স্যাটিসফাই করে। ব্যবসায় সত্য ধারণা। ব্যবসায় সত্য ধারণা হচ্ছে হিসাব বিজ্ঞানের সেই নীতি যেটার জন্য আমরা বলে থাকি যে দায় দুই ধরনের হয়। দায় দুই ধরনের হয়, একটা আন্ত, একটা বহিদায়। এই যে বললাম দায়টা দুই রকম করা হয়। হিসাব বিজ্ঞান করার সময় প্রথম বছর যখন ক্লাস 9 প্রথম তোমাকে ধারণা দেওয়া হচ্ছিল, তখন এটা বুঝতে আমাদের খুব কষ্ট হতো যে কেন একটা দায় আন্ত আর একটা দায় বহি।
এটাকে একটু এক্সপ্লেন করি যে কেন আন্তদায়টা বহিদায় থেকে আলাদা। খেয়াল করে থাকো, A = L + OE। তোমার মালিক যখন তোমাকে টাকা দেয়, এই সম্পূর্ণ টাকাটা এসে তোমার সম্পদে পরিণত হয়, তাই না? তোমাকে যখন কেউ ব্যাংক থেকে টাকা দেয় তখনও সেটা সম্পদে আসে, যখন মালিক পক্ষ টাকা দেয় তখনও সেটা সম্পদে যায়। আমার ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু সম্পদ, মনে করো আমার হাতে এখন এই মুহূর্তে আচ্ছা আমার দুটো পেন, একটা ডাস্টার, এগুলো আমার ব্যবসার জন্য একটা সম্পদ, রাইট? এই সম্পদগুলো কেনার সময় আমি কেবলমাত্র মালিকের কাছ থেকে টাকা না নিয়ে আমি ব্যাংক থেকেও কিছু টাকা লোন করলাম। সবকিছু করার পর আমার ব্যবসাটা যখন দাঁড়া করালাম, সম্পদ দিয়ে কাজ করছি, সম্পদগুলো আমি কাজে লাগাচ্ছি, কাজে লাগিয়ে আমি রেভিনিউ আর্ন করছি, অর্থাৎ আমি আয় করছি। সবকিছু করার পর এই আয়ের উপর, আয় টাকা থেকে আমার মালিক পক্ষকে টাকা দিতে হয়, আবার আমাকে আমার ব্যাংকের থেকে যে দায়টা ছিল, লোন ছিল, ওটাকে পূরণ করতে হয়। তো মালিকের দায়টা আন্তদায় এই কারণে যে মালিককে যদি তুমি আজকে টাকাটা ফেরত না দাও, যদি তুমি 1 মাস পর দাও, 1 বছর পর দাও, তাহলে মালিক তোমাকে বলবে না যে আমি তোমার বিরুদ্ধে মামলা করব। কিন্তু তুমি যদি ব্যাংকের লোন ফেরত না দাও মাসেরটা মাসে সুদ সহ, তাহলে ব্যাংক তোমার বিরুদ্ধে মামলা করবে। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট যেটা ব্যাংক করবে তোমার এগেইনস্টে। আর মালিকের আন্তদায় হওয়ার পিছনে একটা রিজন হচ্ছে মালিকের টাকাটা ব্যবসায় খাটতে থাকে, আর ব্যাংক আরেকটা আলাদা প্রতিষ্ঠান। ব্যাংক তোমার জন্য একটা বহিঃপক্ষ, ব্যাংকের জন্য তুমি ক্লায়েন্ট, ব্যাংকের জন্য তুমি ব্যবসায়। ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা খাটানোর জন্য দেয়। এটা ব্যাংক তোমার কাছে একটা প্রোডাক্ট সেল করছে, একটা পণ্য বিক্রি করছে। এই পণ্যটার নাম হচ্ছে ঋণ, ঠিক আছে? একটা ব্যবসায়ের পণ্য তুমি সারা জীবন নিজের মনে করে মালিকানা অর্জন করতে পারো না। আর মালিক অপরদিকে, মালিক তোমাকে ব্যবসা করার জন্য যে মূলধন দেয়, মালিক সেটা ব্যবসায় খাটানোর জন্য দেয়। মালিক চায় যে ব্যবসাটা আরো গ্রো করুক। সো ব্যবসায় যতদিন পর্যন্ত খুশি এটাকে ব্যবহার করতে পারে, এটাকে ওভারনাইট পে করতে হয় না। এটা ছিল আন্তদায় আর বহিদায় একটা বেসিক কনসেপ্ট। এবং এই কনসেপ্টটা এসছে ব্যবসায় সত্তার ধারণা থেকে, যে ব্যবসায় নিজে একটা এন্টিটি, যেটাকে বললাম ইকোনমিক এন্টিটি, ব্যবসায় নিজে টাকা অর্জন করে, ও টাকা খরচ করে, ও মুনাফা করে। এই কারণে এটাকে বলা হয় ইকোনমিক এন্টিটি, অর্থাৎ আর্থিক ও অর্থ সংপীড়িত সব কাজ করে থাকে। চলমান প্রতিষ্ঠান অর্থাৎ গোয়িং কনসার্ন। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, ব্যবসায় সত্তা ধারণার কারণে আমরা আসলে যেটা করে থাকি, আমাদের দায়টাকে দুভাগে ভাগ করে থাকি, আন্তদায় এবং বহিদায়। মালিকানা সত্যকে ব্যবসা থেকে আলাদা ধরা হয়। এই দুটো কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে আসে। এর মধ্যে খুবই কমন একটা কোয়েশ্চেন হচ্ছে এটা, যে মালিকানা সত্যকে ব্যবসা থেকে আলাদা ধরা হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে? সো ইউ নো দ্য অ্যান্সার। এরপর চলমান প্রতিষ্ঠান ধারণা অর্থাৎ গোয়িং কনসার্ন, এই ধারণাটাতে কি বলা হয়? গোয়িং কনসার্নে বলা হয় যে একটা ব্যবসার প্রতিষ্ঠান শুরু হওয়ার পর অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। অনির্দিষ্টকাল মানে কি? অনির্দিষ্টকাল মানে হচ্ছে এই ব্যবসাটা যা সম্পদ কিনবে, এই সম্পদটা সে আজীবন ব্যবহার করতে পারবে যতদিন পর্যন্ত সম্পদের মেয়াদকাল থাকে। এই ব্যবসাটার যা সম্পদ এবং দায়, অর্থাৎ এটার সম্পত্তি এবং দায় আজীবন সে চালিয়ে নিতে পারবে, যতবার এটাকে রিনিউ করা সম্ভব। চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওভারনাইট কখনো লিকুইডেটেড হয়ে যায় না, অর্থাৎ দেউলিয়া প্রাপ্ত হয় না। একটা ব্যবসার প্রতিষ্ঠানের সাথে তুমি যদি একটা সম্পর্ক করো, অর্থাৎ ব্যবসার প্রতিষ্ঠানে যদি তুমি কোনো একটা পণ্য বিক্রি করো অথবা কোনো একটা সেবা দান করো, অনেক সময় আমরা এই কাজটা ধারে করে থাকি। আমরা যে কারণে ধারে করি সেটার কারণ হচ্ছে এটা তো অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। এমন তো হবে না যে ও আমার টাকাটা আজকে না দিয়ে ও কালকে এটা ব্যবসাটা গুটিয়ে ফেললো, এটা তো কখনো পসিবল না। এই কারণেই আমরা এদের সাথে ধারে লেনদেন করে থাকি, যে কারণে এরা চলমান প্রতিষ্ঠান, গোয়িং কনসার্ন হওয়ার কারণে আমরা যেটা করি যে মূলধন জাতীয়, মুনাফা জাতীয়, বিলম্বিত এই ধরনের থিওরিতে বিশ্বাস করি, যেটা কিনা হিসাবকাল ধারণাকে সাপোর্ট করে। হিসাবকাল ধারণাটা তাহলে কি? হিসাবকাল ধারণাটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বছর, মাস এর ভিত্তিতে
ব্যবসা করে থাকে, অর্থাৎ আমার প্রতিদিনের খরচটা প্রতিদিনের আয়কে করেসপন্ড করবে, আমার প্রতি মাসের খরচ প্রতি মাসের আয়কে করেসপন্ড করবে প্রতি বছরের আমার যে টানা হবে। ঠিক এই আইডিওলজির কারণে আমরা আয় বিবরণী করে থাকি না, ইনকাম স্টেটমেন্ট। আয় বিবরণীতে কি করো তুমি, যে আয়ের সাথে আমার অর্জিত আয় যোগ করো, অগ্রিম আয় বিয়োগ করো, যেটাকে বলেছিলাম বকেয়া আর অগ্রিম। যে আয়ের তোমার যখন নাকি বকেয়া হয়ে যায় যোগ করো অর্জিত আয় যেটা, আর অগ্রিম যদি নিয়ে থাকো অর্থাৎ দায় তুমি এটা বিয়োগ করে দাও। সেম তোমার খরচের জন্য, তোমার যদি বকেয়া খরচ থাকে তুমি যোগ করো, তোমার মোট খরচের পরিমাণটা বাড়াও, নিট করো। আবার এই খরচ থেকে তোমার যদি অগ্রিম করা থাকে অগ্রিমটা তুমি বিয়োগ দিয়ে দাও। এই যে আমি একবার যোগ করছি বিয়োগ করছি, কেন করছি? নিট অ্যামাউন্ট বের করার জন্য, তাই না? নিট মূল্য, এই নিট মূল্যটা নির্দেশ করে হিসাব কাল ধারণাকে, যে আমার এই বছরের যা কিছু খরচ এই বছরেই সেটাকে আমার আয়ের সাথে মিল করতে হবে। আমার এই বছরের যা আয় সেটা এই বছরের খরচকে করেসপন্ড করে আসতে হবে। যেমন আমি যদি এই বছর কোনো একটা কাঁচামাল ক্রয় করে থাকি, এই বছরের ওই কাঁচামালটা, অর্থাৎ দেখাই, আচ্ছা এখানে একটু মুছি এটা, আমরা উৎপাদন করার সময় একটা শব্দ ব্যবহার করি যে COGS, কস্ট অফ গুডস সোল্ড, তাই না? এই যে কস্টটা কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে এই কস্টটা কি নির্দেশ করে? আমি যখন কোন একটা প্রোডাক্ট বিক্রি করছি, সাপোজ আমি একটা পেন, এই পেনটা আমি এবার বিক্রি করলাম, এই পেনটা বানানোর আমার কিছু খরচ ছিল না? এই ক্যাপটার একটা খরচ ছিল, এই স্পঞ্জের একটা খরচ ছিল, যে স্পঞ্জটা, এটার পিছনে অনেক কালির একটা খরচ আছে। প্রত্যেকটা খরচ আলাদা আলাদা করে এই কলমটা বানানো হলো। প্রত্যেকটা ম্যাটেরিয়াল, আমি যদি এটাকে ম্যাটেরিয়াল বলি, প্রত্যেকটা ক্যাপের ম্যাটেরিয়াল, ইঙ্ক, আমার স্পঞ্জ, এগুলো যখন কিনে আনলাম দোকান থেকে তখন আমার একটা খরচ হয়, এগুলো কেনার একটা খরচ হয়, তাই না? সুন্দর করে লিখা উচিত, কাঁচামাল ক্রয় লিখি তাহলে বুঝতে ইজি হবে। এগুলো বানানোর আগে আমি কাঁচামাল ক্রয় করলাম, তাই না? কাঁচামাল ক্রয় করার পর আমি যখন একটা পণ্য প্রস্তুত করলাম, এই কলমটা, প্রস্তুতকৃত পণ্যটা বাজারে বিক্রয় করলাম, সেই বিক্রয় থেকে আমি বাদ দিচ্ছি আমার এই কাঁচামাল, এই সম্পূর্ণ ক্রয়টা, তাই না? এই কাঁচামাল, এটার সাথে আরো অনেক কিছু প্লাস হয়েছে। কি প্লাস হয়েছে? আমার এটা বানানোর সময় শ্রমিকরা কাজ করেছে, শ্রমিকদের মজুরি দিতে হয়েছে, লেবার কস্ট। আমার এটা বানানোর সময় কারখানায় আরো খরচ হয়েছে, কারখানার উপরই ব্যয়। সেই সবগুলো খরচ যোগ করে বিক্রয় থেকে এই সম্পূর্ণ খরচটাকে আমরা বাদ দিয়ে দিই, মুনাফা পাই। এই যে কথা বলছিলাম কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ডটা আমার ওই মাসের বিক্রয় থেকে বাদ দেওয়া হয় নাকি পরবর্তী মাসের বিক্রয় থেকে বাদ দেওয়া হয়? ওই মাসের বিক্রয় থেকে বাদ দিয়ে ওই মাসের মুনাফা আলাদা করা হয়, ঠিক আছে? ওই মাসের খরচের বিপরীতে ওই মাসের আয়। যেহেতু ক্রয় ছিল আমার খরচ, বিক্রয় ছিল আমার আয়, সো এই মাসের, আমার লেখাটা আশা করে দেখতে পাচ্ছ, এই মাসের ব্যয়ের সাথে এই মাসের আয়টা ছাড়, যদি দেখা না যায় আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি। কাঁচামাল ক্রয়টা ছিল আমার জন্য ব্যয়, এটা ছিল আমার আয়, ওকে। সো এই মাসের ব্যয় যখন আমার এই মাসের আয়কে করেসপন্ড করবে, সেটা মিট করে হিসাব বিজ্ঞানের হিসাব কাল ধারণাকে, যে যেই উদ্দেশ্যে, যেই মাসে একটা বিক্রয় করব, এটার উদ্দেশ্যে আমি কলমটা বানালাম, এটার জন্য যা কিছু খরচ, ওই খরচটাকে এই মাসের বিক্রয়ের সাথে, অর্থাৎ এই কলমটার পুরো এন্টায়ার প্রোডাকশনটা বিক্রি করার জন্য আমার যা যা খরচ হলো ওখান থেকে বাদ দিয়ে ওই মাসের মুনাফাটা নির্দেশ করবে। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাব কাল ধারণা, যে একটা মাসের খরচ ওই মাসের আয়কে নির্দেশ করবে। যে কারণে আমরা হিসাব বিজ্ঞানে চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী বলছিলাম যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে, কিন্তু তা সত্ত্বেও চলমান প্রতিষ্ঠান, ঠিক আছে, অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে, কিন্তু এই অনির্দিষ্ট কালটাকে ব্রেক ডাউন করে
আমরা যেন আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে, খরচটা আইডেন্টিফাই করতে পারি যে এই খরচটা কোন মাসের জন্য করা হয়েছিল। এই আইডেন্টিফিকেশন ইজি করার জন্য হিসাবকাল ধারণাটা আনা হয়। হিসাবকাল ধারণা অনুযায়ী তুমি কুড়িন সঞ্চিতি এটা করো। তারপর চলমান প্রতিষ্ঠান হিসাবকাল ধারণা তোমাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানোতে হেল্প করে। যেমন তুমি যখন চলমান প্রতিষ্ঠান বলছো, ব্যবসা প্রতিষ্ঠান সারা জীবন ভর চলতে থাকবে, সেটা অনুযায়ী তুমি ব্যবসায় সম্পদ, দায়, এই দুটাকে নিয়ে যেই বিবরণীটা প্রস্তুত করো সেটা হচ্ছে উদ্বর্তপত্র। এই যে উদ্বর্তপত্রটা তুমি বানাও, এই ব্যালেন্স শিট করার সময় সম্পদ এবং দায় নিয়ে, আচ্ছা এটাও দাগ হবে, সম্পদ এবং দায় নিয়ে তুমি যে উদ্বর্তপত্র বানাচ্ছ সেটা কেন বানাচ্ছ, এটা দেখানোর জন্য যে চলমান প্রতিষ্ঠান অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান সারা জীবন চলবে, এখন এই পরিমাণ সম্পদ আছে, এখন এই পরিমাণ দায় আছে, এটা আমরা ইন ফিউচার আবার ইউজ করবো। সো এটা হচ্ছে শুধুমাত্র ধারণাটার বহিঃপ্রকাশটা বললাম। উদ্বর্তপত্র কেন করা হয়, এটা আরো নীতিকেও সাপোর্ট করে, আরো অনেক সীমাবদ্ধতাকেও সাপোর্ট করে, সেটা আমরা একটু পরে দেখবো। ঠিক এরপর হিসাব কাল ধারণা অনুযায়ী আমরা যেটা করি, আমাদের যে খরচগুলা হয়, আয়গুলা হয়, সেগুলোকে ভাগ করে ফেলি। এটাকে একটু লিখে দেখাই। ওকে, আমাদের যাবতীয় খরচ এবং যাবতীয় আয়, এটাকে তো আমরা বলতে পারছি না যে এই খরচটা আমাদের সারা জীবন ভর চলতে থাকবে, এই আয়টা সারা জীবন ভর আসতে থাকবে, চলমান প্রতিষ্ঠান যেহেতু, এটা সম্ভব হয় না। যে কারণে বলছিলাম ক্রয় বিক্রয় করসপন্ড করতে হবে। তার মানে কি, এই সম্পূর্ণ ঘটনাটা যদি আমার 1 মাসের জন্য হয়, 1 মাসে যত খরচ অত আয় হতে হবে। 1 মাসের আয় করার জন্য ঠিক অত টাকা খরচটাকে আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবো, অর্থাৎ আর্থিক বিবরণীতে নিয়ে আসবো। তাহলে এই খরচ আর আয়টা নিশ্চয়ই 1 মাস, পরবর্তী মাসের জন্য আরেকটা, এর পরবর্তী মাসের জন্য আরেকটা হয়ে একটা নির্দিষ্ট বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ খরচের জন্য নির্দিষ্ট পরিমাণ আয় হয়। এই খরচ এবং আয়কে আমরা ভাগ করে থাকি মূলধন এবং মুনাফা নামে, রাইট? মনে পড়ছে সবার? মূলধন এবং মুনাফা, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় মুনাফা, আর মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, এই যে ভাগ করলাম, এটা যেই ধারণা থেকে করা হয় সেটা হচ্ছে হিসাবকাল ধারণা। মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ তুমি যখন কোনো সম্পদের পিছনে ব্যয় করছো, সেই সম্পদটার পিছনে ব্যয় করছো যেটা চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী দীর্ঘকাল চলবে, যেই সম্পদটার স্থান হবে উদ্বর্তপত্রে। আবার মূলধন জাতীয় আয়, তুমি যখন ক্যাপিটাল পাচ্ছ, মূলধন পাচ্ছ, মূলধন পেলে সেটা অনেক বছর পর্যন্ত কাজে লাগানো হবে, এই মূলধনটা তখন আবার চলে যাবে উদ্বর্তপত্রে। কেন? বিকজ এটা চলমান প্রতিষ্ঠান অনুযায়ী অনেক একটা লম্বা সময় পর্যন্ত চলবে। এই ধারণাগুলো ইন্টারমিংলিং, যে একটা আরেকটার সাথে করেসপন্ড করে কাজ করে। সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5টা যে আমাদের যে 5টা আমরা বানাই বিবরণী, 5টা বিবরণী একটার সাথে আরেকটা মিলে যাবে। তুমি দেখবে যে কোনোটার মধ্যে তুমি ব্যবসার সূত্র ধারণার জন্য এটা করছো, আরে এই পুরো বিবরণীটাকেই তো আবার আমার চলমান প্রতিষ্ঠান অনুযায়ী বানাতে হচ্ছে। সো একটা আরেকটার সাথে সম্মিলিতভাবে কাজ করে। মুনাফা জাতীয় ব্যয়, যখন বললাম সিওজিএস, যেটা কস্ট অফ গুডস সোল্ড, আবার যখন নাকি তুমি বিক্রি করছো অর্থাৎ সেলস, বিক্রয়, মুনাফা জাতীয় আয়, এই সম্পূর্ণ ঘটনাটা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয়ের ব্যয় ভাগ করাটা হিসাবকাল ধারণা ফলো করে করা হয়। লাস্টলি বকেয়া ভিত্তি অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এর একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে তোমাকে বকেয়া ভিত্তিতে হিসাব বিজ্ঞান করার জন্য এই নীতিমালাটা কে দিয়েছে? গ্যাপ। এই একটা টার্মিনোলজি একটু মনে রাখো যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, এই ধারণাটা আমাদেরকে দিয়েছে অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করা। অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করা মানে হচ্ছে বকেয়া ভিত্তিতে অ্যাকাউন্টিং করা। এই কারণে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে তুমি যখন বলো আমার আয় হয়েছে, আয়ের সাথে যোগ করো অর্জিত আয়, বিয়োগ করো অগ্রিম। যখন বলো ব্যয় হয়েছে, ব্যয়ের সাথে সেম যোগ করো বকেয়া আর বিয়োগ করো অগ্রিম। এই বকেয়া ভিত্তিতে কাজ করার কারণে আমরা
দুই ক্ষেত্রে আয় এবং ব্যয় দুই ক্ষেত্রেই আমাদের অর্জিত আয় এবং বকেয়া খরচ এগুলোকে এই মাসের মধ্যে ইনকর্পোরেট করি। এই মাসের মধ্যে কেন ইনকর্পোরেট করি? কারণ আমি হিসাবকাল ধারণা অনুযায়ী এই মাসের মধ্যে বকেয়া আর অগ্রিমটা সমন্বয় করি। একটু খেয়াল করো, আমরা যখন কথাগুলো বলছি তোমার অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন গুলো আমরা কিন্তু ডিসকাস করছি, ঠিক আছে? যে অ্যাডমিশন টেস্টে কি কোয়েশ্চেন আসলে কি অ্যান্সার হবে। যখন বলা হয় আয় অর্জিত আয়কে হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী হিসাব বিজ্ঞানের কোন ভিত্তি অনুযায়ী যদি বলা হয় যে কোন ভিত্তি অনুযায়ী তুমি অর্জিত আয়কে আয়ের সাথে যোগ করো, উত্তর হচ্ছে বকেয়া ভিত্তি। যদি প্রশ্ন করা হয় অর্জিত আয় সমন্বয় করা হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী করা হয়, হিসাবকাল ধারণা। যদি প্রশ্ন করা হয় খরচের সাথে বকেয়া এবং অগ্রিম যোগ বিয়োগ করা হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী, হিসাবকাল ধারণা। যদি বলা হয় এক্স কোম্পানি ওয়াই কোম্পানিকে ধারে বিক্রি করলো ৫,০০০ টাকার পণ্য সামগ্রী, আর এই ৫,০০০ টাকার পণ্য সামগ্রী যেটা কিনা তোমার বকেয়া হলো, ধারে আমি বিক্রি করলাম, এই ধারে বিক্রির জন্য এটা হিসাব বিজ্ঞানের কোন ধারণাকে অনুসরণ করে ধারে বিক্রি করা হলো, বকেয়া ভিত্তি। খেয়াল করো প্রশ্নটা বিভিন্নভাবে আসলে উত্তরটা চেঞ্জ হয়ে যায়। সো যখন তুমি হিসাব বিজ্ঞানের ধারণা বা অ্যাজাম্পশন করছো তখন একটু কেয়ারফুলি পড়ো যেন অ্যাডমিশন টেস্টের যে কোনো ধরনের কোয়েশ্চেনের জন্য তুমি প্রিপেয়ার্ড থাকো। নেক্সট চলে যাব হিসাব বিজ্ঞানের নীতি অর্থাৎ প্রিন্সিপালস কি সেটা দেখতে। তো আশা করছি যে তোমরা পড়া বুঝতে পারছো। যদি কারো কোনো কনফিউশন থাকে একটু কমেন্ট সেকশনে আমাদেরকে মেনশন করে দিতে পারো। আচ্ছা, এরপর চলে যাচ্ছি হিসাব বিজ্ঞানের নীতি বা প্রিন্সিপালস কি সেটা দেখতে। তো হিসাব বিজ্ঞান নীতি ও প্রিন্সিপালস এর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা ক্রয় নীতি, যেটা কিনা হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল। এরপর ব্যয় নীতি, আচ্ছা এটাকে অনেকগুলো নামে ডাকা হয়, আমি মিলকরণ নীতি নামেও লেখা হয়। সো আমি ব্যয় অবলিক দিয়ে লিখে দিই মিলকরণ নীতি। আয় স্বীকৃতি নীতি। কেন স্বীকৃতি নামটা করা হলো এটা বলছি, বলে দিলে তোমার মনে রাখতে ইজি হবে। পূর্ণ প্রকাশ নীতি। এরপর ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং অর্থাৎ বাজার মূল্য নীতি। প্রত্যেকটা নীতি খুব ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা নীতির ইংলিশ টার্মিনোলজি মনে রাখা আরো বেশি ইম্পর্টেন্ট। বিকজ অ্যাডমিশন টেস্টে দেখা গেল তোমাকে খুব ইজি একটা কোশ্চেন করা হলো যে অ্যান্সারটা তুমি পারো, কিন্তু তুমি কেবলমাত্র বাংলা টার্মিনোলজিগুলো পড়ে গিয়েছিলা। সো যখন ইংলিশে তোমাকে সেম কোয়েশ্চেনটা জাস্ট টার্মিনোলজিটা ডিফারেন্সের জন্য তুমি অপশনটা ধরতে পারছো না, তখন পরীক্ষার হলে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ মিস হয়ে যাবে। এবং আমি এটা নিজে প্রত্যক্ষ করেছি আমার নিজের অ্যাডমিশন টেস্টের সময়, যে একটা টার্মিনোলজি ছিল বাংলায় একটু সবাই পড়ে যায়, যেমন ম্যানেজমেন্টে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এই টার্মিনোলজিটা দিয়ে যখন তোমাকে ম্যানেজমেন্ট একটা কোশ্চেন করা হয় তখন আমরা কনফিউজ হয়ে যাই এটা মনে করে যে আমি তো এটার মানেই জানি না। হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু সংঘ স্মারক, পরিমেল বিধি এই নামগুলো কিন্তু তুমি জানো, তাই না? তো সবসময় পড়ার সময় একটু আউটলুকটা একটু বড় করে পড়তে বসবা, বিকজ তুমি অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া তোমার জন্য অনেক বড় একটা সুযোগ। তো একটা টার্মিনোলজি পড়বো না এই লেজিনেসের জন্য একটা এমসিকিউ তোমার মিস হয়ে না যায় সেটা খেয়াল করো। কথা বলছিলাম ক্রয় নীতি নিয়ে। তো হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল লিখে দিই, হিস্ট্রিক্যাল কস্ট। ব্যয় মিলকরণ, এটাকে ব্যয় স্বীকৃতিও বলা হয়, ব্যয় স্বীকৃতি, মিলকরণ, সেটার নাম হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল। আয় স্বীকৃতি অর্থাৎ
পূর্ণ প্রকাশ, ফুল ডিসক্লোজার, বাজার মূল্য, ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং। এখন এগুলো নিয়ে একটু কথা বলি। ক্রয় নীতি অনুযায়ী আমরা যখন নাকি এটা দিয়ে আমি প্রত্যেকবার আমার ব্যালেন্স শিটকে বোঝাচ্ছি, ঠিক আছে, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেই স্টেটমেন্ট দিয়ে আমরা আমাদের সম্পূর্ণ আর্থিক অবস্থাকে বোঝাতে চাই, যে হচ্ছে স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, সেই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অর্থাৎ ব্যালেন্স শিটে আমরা কি করি, সম্পদটাকে পূর্ণ মূল্যে দেখাই, তাই না? পূর্ণ মূল্য। এই পূর্ণ মূল্যটা কোন মূল্য? এই পূর্ণ মূল্যটা হচ্ছে নিট মূল্য। তাহলে নিট মূল্য কোনটা? নিট মূল্য হচ্ছে যখন তুমি এটার ক্রয় মূল্যের সাথে বাকি সবকিছু যোগ করে দেখাও, তাহলে আমার টোটাল ক্রয় মূল্যটা আমার এই ব্যালেন্স শিটের মধ্যে সব সময় রয়েই যায়। এই ক্রয় মূল্যটা কখনো আমি ডেভিয়েট করতে পারি না। আমার একটা মোবাইল দেখাই, একটা মোবাইল ফোন আমি যেই মূল্যে কিনলাম কোম্পানির জন্য, এখন তো অনেক ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল ফোন রাখা হয়, তাই না, নিজেদের এমপ্লয়ীদের ব্যবহারের জন্য। মোবাইলটা আমি যেই প্রাইসে কিনলাম, এই প্রাইসটা ইউজ করার ফলে ডেপ্রিসিয়েটেড হয়ে অর্থাৎ অবচয় মূল্যের কারণে মূল্যটা কমে যায়। ব্যালেন্স শিটে আমাকে কিন্তু ইনিশিয়াল প্রাইসেই দেখাতে হবে। আমরা সবাই জানি, যারা আমরা মোবাইল ফোনটা ইউজ করি তারা সবাই জানি যে একটা ফোন সেকেন্ড হ্যান্ড অনেক কম প্রাইস ওটার, কিন্তু তা সত্ত্বেও ব্যবসা প্রতিষ্ঠান কি পারবে সেটাকে চাইলে দাম কমায় দেখাতে? নাকি পারবে না? তো যেই কারণে পারবে না সেটা হচ্ছে ক্রয় নীতি। এটা এই নীতিটাকে ডেভিয়েট করতে পারবে না। সো ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ সবসময় ক্রয় মূল্যে দেখানোটা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে নীতি অনুসরণ করে সেটা হচ্ছে ক্রয় নীতি। অ্যাডমিশন টেস্টে তোমাকে প্রশ্নটা এভাবে করবে না, প্রশ্নটা করবে যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মোবাইল ফোন কিনা হলো এমপ্লয়ীদের ব্যবহার করার জন্য। এই মোবাইল ফোনের প্রতিটার মূল্য প্রথম বছর ছিল 15,000 টাকা, তাহলে 10 বছর পর উদ্বর্ত পত্রে মোবাইল ফোনের মূল্য কত টাকা দেখানো হবে? সেম থাকবে, 15,000 টাকাই থাকবে, কোনো টাকা কমবে না। যে কারণে এটা করা হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য নীতি অর্থাৎ হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল। ব্যয় স্বীকৃতি বা মিলকরণ, একটু আগে কথা বলছিলাম বকেয়া ভিত্তি নিয়ে। বকেয়া ভিত্তি নিয়ে বলতে গিয়ে বলে ফেলেছিলাম যে আমি আয়ের সাথে ব্যয়ের সাথে প্লাস মাইনাস করি বকেয়া এবং অগ্রিম। বকেয়া বা অর্জিত আয় আর অগ্রিম আয় বা ব্যয়। তো এই যে আমি কাজটা করছি, কাজটা আমি কেন করছি? কেন আমি আয়ের সাথে আমার অর্জিত আয় যোগ করে অগ্রিম আয় বিয়োগ করছি? কেন আমি ব্যয়ের সাথে বকেয়া যোগ করে অগ্রিম বিয়োগ করছি? যেই কারণে আমরা কাজটা করে থাকি সেটা হচ্ছে ব্যয় বা মিলকরণ নীতি অর্থাৎ ম্যাচিং প্রিন্সিপাল। খেয়াল করে দেখো, বকেয়া ভিত্তি অনুযায়ী আমরা বকেয়ার অগ্রিমকে কনসিডারেশনে আনি, আবার একটা হিসাবের সাথে বকেয়ার অগ্রিম যোগ করে নিট মূল্য বের করি ব্যয় বা মিলকরণ নীতি অনুযায়ী। এই জিনিসটাই আয় স্বীকৃতি নীতি অনুযায়ী কিভাবে কাজ করে। আয় স্বীকৃতি নীতি অনুযায়ী আয়ের সাথে অর্জিত আয় যোগ করে দেখাই, তাই না? যখন আমি ব্যয়ের জন্য দেখাই তখন সেটাকে বলা হয় ম্যাচিং প্রিন্সিপাল, যখন আয়ের জন্য করি তখন সেটাকে বলি রেভিনিউ রিকগনিশন। রেভিনিউ রিকগনিশনটা কেন ইম্পর্টেন্ট এটা একটু বলি। আমরা অনেক সময় মোবাইল ফোন কিনি ইএমআই দিয়ে, তাই না? ইএমআই দিয়ে, যে প্রথম মাসে আমি 1200 টাকা দিচ্ছি, পরের মাসে আমি 1200 করে আমি এই পুরোটা মূল্য শোধ করছি। সো এই যে তুমি 15,000 টাকার একটা মোবাইল ফোন ইএমআই দিয়ে কিনছো, প্রত্যেক মাসে তুমি এটার জন্য খরচ বিয়ার করছো, এই খরচটা ওই ব্যবসার প্রতিষ্ঠান কিভাবে দেখাবে? ও কি এটার মূল্য বিক্রি করার সময় 15,000 টাকা আয় হলো দেখাবে, নাকি ও দেখাবে 1200 টাকা আয় হলো, বাকি টাকাটা এখনো আমার বকেয়া, আমার আয়টা এখনো অর্জিত হয়নি?
এই যে একটা কনফিউশন না যে ইএমআই তো আমি দিচ্ছি প্রত্যেক মাসে মাসে, প্রথম মাসে যখন আমার কাছে 15,000 টাকার একটা মোবাইল, কিন্তু আমার কাছে 15,000 টাকা এখন পর্যন্ত দিতে হয়নি, তাহলে তো আমার একদিক দিয়ে লাভ, ব্যবসা প্রতিষ্ঠানের লস। তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠান 15,000 টাকার আয় দেখাবে, নাকি ও দেখাবে আমার আসলে আয় হলো প্রথম মাসে 1200 টাকা? এই কনফিউশনটা ব্যবসায়ীদের ক্ষেত্রে যখন হয় তখন তারা রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল অনুযায়ী 1200 টাকাকে আয় দেখায়, প্রথম মাসে আয় দেখায় 1200 টাকা। এটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল অনুযায়ী। তোমাকে এইমাত্র আমি যে ঘটনাটা বললাম, ঠিক এই ঘটনাটাই পরীক্ষার হলে তোমাকে জিজ্ঞেস করা হবে প্রথম মাসে মোবাইল ফোনটির দাম, মোবাইল ফোনটির জন্য ব্যবসা প্রতিষ্ঠান আয় কত টাকা দেখাবে, এবং আয়টা কোন নিয়ম অনুযায়ী হিসাব বিজ্ঞানে করা হলো, সেটা হচ্ছে রেভিনিউ রিকগনিশন অর্থাৎ আয় স্বীকৃতি প্রিন্সিপাল অনুযায়ী 1200 টাকা। অলরাইট, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল, তোমাকে খুবই ইন্টারেস্টিং ওয়েতে বুঝিয়ে দিলাম, কিন্তু কথাগুলোর মাঝখানে আসলে লুকিয়ে ছিল একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা যেন তুমি বুঝতে পারো, এটার জন্য যারা মনে করছো যেটা লিখে রাখবে কোথাও লিখে রাখতে পারো। আয় স্বীকৃতি বলে ফেললাম, এখন পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল অনুযায়ী আমরা একটু পরে দেখবো ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণীটা করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এটা একটু লিখে রাখি, ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণীটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট না, এটাকে করা হয় একটা এক্সপ্লেনেশন হিসেবে, যে আমার এই বছর ব্যাংকে এত টাকা দেখানো আছে, আর কিন্তু আমার নগদান বই অনুযায়ী সেটা করেসপন্ড করছে না, যে কারণে করছে না সেই কারণে আমি একটা এক্সপ্লেনেশন দিব, একটা নোট দিব, নোট আকারে প্রেজেন্ট করব। সেই নোটটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই নোটটা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অর্থাৎ ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল অনুযায়ী। এরপর বাজার মূল্য বা ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং। ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং হচ্ছে তুমি কোনো কিছু, যে কোনো একটা সম্পদ, মানে সম্পদ বলতে আমি ব্যবসা প্রতিষ্ঠান বলছি, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ তুমি ততদিন পর্যন্ত ক্রয় মূল্যে দেখাবে যতদিন পর্যন্ত তুমি সেটা ব্যবহার করছো। এটা একটু লিখে রাখি, তোমাদের বুঝতে ইজি হবে। ট্রাস্ট মি, আমরা আজকে ক্লাসে যা কিছু নিয়ে কথা বলছি সবকিছু তোমার এমসিকিউ কেন্দ্রে, তো কথাগুলোর মানে মাঝখান থেকে এমসিকিউটা একটু খুঁজে বের করার চেষ্টা করো, বিকজ আমি হয়তো সবকিছু এমসিকিউ আকারে বোর্ডে লিখে দিচ্ছি না, কিন্তু কথাগুলো বলছি, ডিসকাস করছি তোমাদের সাথে, সো দ্যাট পরীক্ষার হলে গিয়ে তোমার এই কথাগুলো মনে রাখলেও যেন অনেকগুলো এমসিকিউ পেয়ে যাও। খেয়াল করো, বাজার মূল্য, ক্রয় মূল্য, কখন কোনটা দেখাই? আমাদেরকে তো বলা হয়েছে যে বাজার মূল্যে আমরা কিছু দেখাবো না, তাই না, ক্রয় মূল্যে দেখাবো। কখন কোনটা কিভাবে দেখাই? হিস্ট্রিক্যাল কস্ট সরি প্রিন্সিপাল অনুযায়ী আমরা ক্রয় মূল্যে দেখাই সম্পদ, তাই না? কখন আমরা একটা বস্তুকে সম্পদ বলি? যখন সেটা আমাকে অনেক বছর পর্যন্ত একটা ইকোনমিক বেনিফিট দিবে, যে ভবিষ্যতে ইন ফিউচার আমি এটা ব্যবহার করব। সে ফর এক্সাম্পল মোবাইল ফোনটা 15,000 টাকা দিয়ে তুমি এমপ্লয়ের জন্য কিনলাম, নেক্সট 5 বছর এমপ্লয় এটা ইউজ করবে, 5 বছর বেশি, 8 বছর একটা এমপ্লয়কে 15,000 টাকার মোবাইল তুমি 8 বছর চালানোর জন্য দিচ্ছ। 8 বছর পর্যন্ত এটা তোমার একটা সম্পদ থাকবে, তাই না? প্রথম বছর, দ্বিতীয় বছর, মানে 8th ইয়ার পর্যন্ত এটা তোমার জন্য একটা সম্পদ হিসেবে কাজ করবে। কেন? বিকজ 8 বছর পর্যন্ত এটা তোমাকে একটা ইকোনমিক বেনিফিট দিবে। 8 বছর পর্যন্ত, খেয়াল করো, উদ্বর্ত পত্রে এই সম্পদটার মূল্য 15,000 টাকা করে আমার দেখাতে হবে। কি হবে যখন 8 বছর পর অর্থাৎ 9th ইয়ারে, 9ম বছর আমি এটা বিক্রি করব? যখন তুমি মোবাইল ফোনটা বিক্রি করতে যাচ্ছ তখন মোবাইল ফোনটার ইকোনমিক লাইফ তো শেষ, ওভার, তাই না? এখন কিন্তু এটা তোমার ইউজ করার কথা নয়। এটা কি তাহলে তোমার এখন সম্পদ থাকলো, নাকি এটা তোমার বিক্রয়যোগ্য সম্পদ, তাই না? তোমার বিক্রয়যোগ্য সম্পদ। তখন আমরা বলছি যে এটাকে তুমি ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং অনুযায়ী দেখাতে পারো যখন বিক্রি করবে। আবার কিছু সম্পদ, যেমন তোমার সিকিউরিটিজ, সিকিউরিটিজ মানে তো বুঝো না, যে আমি কিছু টাকা ইনভেস্ট করি
ওটা আমার একটা সম্পদ হিসেবে ইনভেস্ট করি কোথাও, অন্য কোথাও শেয়ারে ইনভেস্ট করলাম বা সিকিউরিটিজ কিনে রাখলাম, সেটা আমি ব্যবহার করছি না, সেটা আমি কি করছি, সেটা আমি বিক্রি করে দিব, সেটা আমি কবে দাম বাড়বে সেই জন্য অপেক্ষা করছি। এই ধরনের প্রোডাক্টকে কি আমি ক্রয় মূল্যে লিখবো আমার উদ্বর্তপত্রে? না, এটাকে আমি ক্রয় মূল্যে লিখবো না। বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, শেয়ার বিক্রয়যোগ্য, যেটা আমি কিনছি বিক্রয়ের উদ্দেশ্যে। এখন যদি আমি বলে থাকি যে আমরা সবাই জানি যে দালান কোঠা, যানবাহন, এগুলো সবকিছু কি আমরা কি বলি, এগুলো আমার জন্য সম্পদ। তো আমি যদি এখন তোমাকে বলি যে দালান কোঠার মধ্যে আমি একটা ফ্ল্যাট কিনলাম বিক্রি করব বলে, বিক্রয়যোগ্য, তখন কি আমি সেটাকে হিস্ট্রিক্যাল কস্টে লিখবো নাকি বিক্রয় মূল্যে লিখবো, অর্থাৎ বাজার মূল্যে লিখবো? অ্যান্সার হচ্ছে বাজার মূল্য। কেন? কারণ জিনিসটা বিক্রি করে দিব, আমি তো সেটা কিনেছিলামই এটা জানার জন্য যে বাজারে এটা প্রাইস কবে বাড়বে, যখন বাড়বেই বিক্রি করে দিব, ওই টাকাটাই আমি বেল করবো। দ্যাটস ওয়াই এটাকে আমরা তখন বাজার মূল্যে লিখবো। এটা বিক্রয় মূল্যে লিখতে পারাটা বাজার মূল্য অর্থাৎ ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং এর খুব ইম্পর্টেন্ট একটা নীতি হিসাব বিজ্ঞানের, যে কখন কোন জিনিসটাকে বাজার মূল্যে লিখবো, কখন ক্রয় মূল্যে লিখবো। এখানে একটা জিনিস একটু লিখে রাখি যে ব্যবহার করার জন্য যখন তোমাকে কোনো কিছু মানে ব্যবসা যখন কোনো কিছু কিনে ব্যবহার করার সুবিধার্থে সম্পদ, যেটা থেকে আমি নিজে ব্যবহার করে নিজে সুবিধা লাভ করবো, সেগুলো সবকিছু তুমি ক্রয় মূল্যে লিখবে। যখনই কোনো কিছু দেখবে তুমি নিজে ব্যবহার করছো না, মানে তুমি এটা বিক্রি করে দিবে, অন্যের ব্যবহারের মধ্যে আছে, অন্যের ব্যবহারের পূর্ব শর্ত, তুমি শুধু কিনেছো এটা এখান থেকে লাভ করার জন্য, হ্যাঁ, তখন সেটাকে আমরা লিখবো বাজার মূল্যে, যেমন সিকিউরিটিজ। তো নেক্সট টাইম আশা করবো এটা থেকে কোনো ভুল হবে না, এবং এখান থেকে একটা কোয়েশ্চেন এমসিকিউতে তুমি পাবে। এটা আমি বলছি না যে পাবে বিকজ আমি জানি কিভাবে কোয়েশ্চেন হবে, নো, এটা হচ্ছে তুমি ট্রেন্ড যখন যাচাই করবে, তুমি যখন নাকি দেখবে যে পূর্ববর্তী বছরগুলো থেকে এরকম কোয়েশ্চেন এসছে, তখন তুমি এটা বুঝে যাবে যে কেন এটা ইম্পর্টেন্ট। ওকে, সো এরপর দেখবো হিসাব বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা অর্থাৎ কনস্ট্রেইনটস। আচ্ছা, হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা বা কনস্ট্রেইনটস এর মধ্যে প্রথম হচ্ছে বস্তু নিষ্ঠতা। ডোন্ট ওয়ারি, ইংলিশ টার্মিনোলজিগুলো একটু পর তোমাদেরকে বলে দিচ্ছি। রক্ষণশীলতা, বস্তুনিষ্ঠতা, রক্ষণশীলতা, দেন ব্যয় সুবিধা, আচ্ছা, বস্তুনিষ্ঠতা মানে হচ্ছে ম্যাটেরিয়ালিটি, রক্ষণশীলতা কনজারভেটিজম, ব্যয় সুবিধা কস্ট বেনিফিট অ্যানালিসিস, শিল্পরীতি অর্থাৎ ইন্ডাস্ট্রি পলিসি। এটা একটু বলছি ঘটনাটা কিভাবে হয়। ফার্স্টে বলবো ম্যাটেরিয়ালিটি নিয়ে। খেয়াল করো, এই পেনগুলা যখন 10 মিনিট স্কুলে কিনা হয়, যারা ইনস্ট্রাক্টর থাকে ওরা তো প্রতিদিন এগুলো ইউজ করছে, সো আমাদের এগুলো প্রতিদিন শেষ হয়ে যায়। কিন্তু দেখো, আমি এটা কিনছি দাম দিয়ে, এই খরচটা একবারে আমি অনেকগুলো পেন কিনে রাখছি। এই পেনগুলো আমি আমার নিজের মানে আর্থিক সুবিধা দিচ্ছে আমাকে, একটা নির্দিষ্ট ওর বয়সও আছে, একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সে আমাকে সার্ভিস দেয়। সো আমার সম্পদের যাবতীয় ক্রাইটেরিয়া এরা মিট করে, এরা সম্পদ হওয়ার যোগ্য, কিন্তু তা সত্ত্বেও আমি ওদেরকে সম্পদ না বলে বলি খরচ। যেই কারণে আমরা মণিহারিকে সম্পদ না বলে বলি এটা একটা খরচ, সেটা যেই সীমাবদ্ধতার কারণে করা হয় সেটা হচ্ছে বস্তুনিষ্ঠতা বা ম্যাটেরিয়ালিটি। যে আমরা বলি না প্রায়োরিটাইজেশন, যে কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট, এটা তুমি কিসের ভিত্তিতে ঠিক করো, যে কোনটা ডেডলাইন আগে, রাইট, কোনটা তাড়াতাড়ি ডেডলাইন চলে আসবে, আর এই জিনিসের বেস করে আমরা কি করে প্রায়োরিটাইজ করি। সো একইভাবে যেই জিনিসের দাম বেশি সেই জিনিসটা বেশি দিন সার্ভিস দিবে,
সেই জিনিসটা আমার সম্পদ। আর যে জিনিসটা সম্পদ হওয়ার যোগ্য কিন্তু দাম কম, জাস্ট বিকজ এটার দাম কম, জাস্ট বিকজ এটার সময় কম, মানে এটার আয়ুষ্কাল কম, এটাকে আমি সম্পদ না বলে খরচে ট্রান্সফার করে দিচ্ছি। এই যে খরচ ট্রান্সফার করে দিলাম, এটা করলাম বস্তুনিষ্ঠতা থেকে, অর্থাৎ ম্যাটেরিয়ালিটি, সীমাবদ্ধতার কারণে। রক্ষণশীলতা অর্থাৎ কনজারভেটিজম থাকার কারণে আমরা যখন নাকি ইনভেন্টরি অর্থাৎ আমাদের মজুদ পণ্য থাকে না, ইনভেন্টরিতে মজুদ পণ্য থাকে। সো এই মজুদ পণ্যটা তোমার কাছে অনেক মজুদ পণ্য আছে, এই মজুদ পণ্যটা তুমি ইনভেন্টরিতে কত টাকা দিয়ে দেখাবে, ইনভেন্টরিতে কত টাকা দিয়ে দেখাবে, যেই টাকা দিয়ে এটা বানানোর খরচে দেখাবা, নাকি এখন বাজার মূল্য যত আছে অত দেখাবা। তো আমরা কি করি, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাই দেখাই। তার মানে যেটা খরচ, যদি আমার ক্রয় মূল্য কম হয় তাহলে ক্রয় মূল্য দেখাবো, যদি আমার ক্রয় মূল্য বেশি হয় তাহলে বিক্রয় মূল্য দেখাবো। এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা দিয়ে তুমি তোমার মজুদ পণ্যের দামটা রাখছো, সেটা হচ্ছে রক্ষণশীলতা অথবা কনজারভেটিজম, সীমাবদ্ধতার কারণে করা হয়। ব্যয় সুবিধা অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালিসিস, দিস ইজ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোনো একটা কোয়েশ্চেন তুমি পেতে পারো পরীক্ষার হলে। কিভাবে আসবে সেটা বলছি, একটু খেয়াল করো যে আমরা যখন লাইক এখন থেকে মনে করো 40-50 বছর আগে সবাই কি করতো, হাতে কলমে অ্যাকাউন্টিং করতো, তাই না? সবাই বড় বড় করে ছক করে বাজেট করতো। এখন কি করা হয়, এখন আমরা সব কাজ এক্সেলে করি না? ওকে, মানলাম এক্সেলে করি। এখন তোমরা যখন নাকি আইসিটি পড়ছো, তোমরা সেখানে অ্যাকাউন্টিং সফটওয়্যারের নাম পড়ছো, তাই না? কি নামগুলো? তুমি ট্যালি পড়ছো, তুমি যত ধরনের ইএসপি সফটওয়্যারস লাইক এন্টারপ্রাইজের জন্য যেগুলো বানানো হয়, এই জাতীয় সফটওয়্যার, দেন সুইফট, এই যে যাবতীয় সফটওয়্যার এগুলা ইনস্টল করতে অনেক টাকার প্রয়োজন হয়, এটা বুঝতে পারো। সো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম, আমি কি চাইবো আমার জন্য অ্যাকাউন্টিং কিভাবে মানে কাজ করতে হবে হিসাব বিজ্ঞানের জন্য, এটার জন্য এত দামি একটা সফটওয়্যার ইনস্টল করব নাকি করব না? এই যে করব নাকি করব না, এই ডিসিশনটা নিতে হবে আমাকে। কিসের উপর ভিত্তি করে ডিসিশনটা নিব? কস্ট বেনিফিট অ্যানালিসিস অর্থাৎ ব্যয় সুবিধা। যদি আমি দেখি এটা এখন ইনস্টল করলে, আমি ব্যবসাটা মাত্র শুরু করলাম, চলমান প্রতিষ্ঠান অনুযায়ী আমার অনেক বছর কাজ করার কথা। সো আমি যদি দেখি এই ইনস্টলেশনের খরচটা ইন ফিউচার আমাকে অনেক বেশি সুবিধা দিবে, অনেক বছর পর্যন্ত আমার অ্যাকাউন্টিং করার জন্য লোক কম নিয়োগ দিতে হবে, বিকজ আমার কাছে সফটওয়্যার আছে। সো আমার একজনই অনেকের কাজ করতে পারবে। তখন আমি কি করব, আমি ইনস্টলেশনের এই এত বড় খরচটা আমি ইনকার করব, এই খরচটা আমি বিয়ার করব। তখন এই খরচটা আমার একটা মূলধন ব্যয় হিসেবে কাজ করবে, এটা তখন আমার জন্য একটা সম্পদ হয়ে যাবে। কেন সম্পদ হবে? বিকজ এটা আমাকে অনেক বছর পর্যন্ত সুবিধা দিবে। আবার অন্যদিকে কখন আমি এটা ইনস্টল করব না, যখন আমি দেখব যে আমার কাছে যারা লোকবল আছে সেই লোকদেরকে আমার অনেক টাকা বেতন দিতে হচ্ছে। সো আমি যদি এখন আরেকটা সফটওয়্যার ইনস্টল করি, এই লোকগুলোকে আমার চাকরি থেকে বাদ দিতে হবে, কিন্তু ওদের সাথে আমার কন্ট্রাক্টটা যত বছর, মনে করো 5 বছরের কন্ট্রাক্ট, 5 বছর এই লোকগুলোকে আমার কাজ না করলেও টাকা দিতে হবে। সো আমি কি করব, 5 বছর ওদেরকে যে পরিমাণ বেতন দিতে হবে ওই পরিমাণ খরচটা আমার এই ইনস্টলেশন প্রাইস থেকে যখন দেখবো কম, ইনস্টলেশন প্রাইসটা বেশি, তখন আমি ইনস্টল করবো না। যখন আমি দেখবো যদি আমি সফটওয়্যারটা ইনস্টল করি তাহলে ওদেরকে যে পরিমাণ খরচ আমার দিতে হবে সেই খরচের টাকাটা এটা থেকে আসলে বেশি হয়ে যাচ্ছে, তখন আমি এটা ইনস্টল দিব, যেহেতু এটার খরচ করলে বেনিফিটটা বেশি, রাইট? সো এই যে 5 বছরের লোকটার কন্ট্রাক্ট, এই 5 বছর লোকগুলোর কন্ট্রাক্ট থেকে আমি তাদেরকে টার্মিনেট করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি এখন এই সফটওয়্যারগুলো ইনস্টল দিব না। কখন ইনস্টল দিব? যখন দেখবো যে বেতনের পরিমাণটা থেকে এটার দাম কম, এইটা ইনস্টল দিলে বেতনটা আমি টার্মিনেট করে দিলে আমার খরচ থেকে সুবিধা বেশি পাবো, তখন আমি ব্যয় সুবিধা সীমাবদ্ধতার কারণে কি করব, আমি সফটওয়্যার ইনস্টল দিব।
হিসাব বিজ্ঞানের জন্য সফটওয়্যার ইনস্টল দিব, যেহেতু যেটা থেকে আমার লোক বলকে বেতন মানে বেশি দিতে হইতো, এখন আমার ওই খরচটা হবে না, অর্থাৎ কস্ট থেকে বেনিফিট যখন বেশি তখন সেটা ইনস্টল দিব। ঠিক সেম কারণে যেটা বললাম অ্যাকাউন্টিং সফটওয়্যার ইনস্টলেশন, একইভাবে ব্যবসায় প্রতিষ্ঠানে আরো অনেক সফটওয়্যার ইনস্টল করা হয় যে লোকজনের সাথে যেন কাজগুলো স্মুথলি করা যায়, পারফেকশন থাকে। আবার এই ব্যয় সুবিধার জন্য অনেক কাজ আমরা করি না, এমন অনেক কাজ ব্যবসা প্রতিষ্ঠানে আসে যেগুলো আমরা করি না জাস্ট বিকজ অফ এই খরচটা থেকে আমার সুবিধাটা বেশি আসবে না। ফর এক্সাম্পল টেলিকমিউনিকেশন সেক্টরে অর্থাৎ মোবাইল ফোন, ওদেরকে ম্যান্ডেটরিলি একটা খরচ করতে হয়েছিল যেটা ছিল বায়োমেট্রিক, রাইট? বায়োমেট্রিকটা খরচ থেকে সুবিধাটা পেতে অনেক সময় লাগতো, এই জন্য টেলিকমিউনিকেশন সেক্টরে ফার্স্ট এটা করতে চায় নাই। বায়োমেট্রিক কেন করতে হবে? বায়োমেট্রিক করাটা খরচ অনেক বেশি না? হ্যাঁ, আর টেলিকমিউনিকেশন সেক্টরে এটার সুবিধাটা কম, সেটাকে করতে চায়নি। তো সরকার যখন ওদেরকে একদম রুল করে দিল যে না আপনাদেরকে এটা করতেই হবে, তখন মুখ গোমরা করে হলেও সবাই এই খরচটা ইনকার করে। কেন প্রথমে ভলান্টারিলি কি ওটা করতে আসে নাই? বিকজ ব্যয় সুবিধা। তুমি যদি এটা বুঝতে পারো, এই সংক্রান্ত যে কোনো এমসিকিউ আই বেগ ইউ পরীক্ষার হলে তুমি অ্যান্সার করতে পারবা। জাস্ট এই একটা সিম্পল টার্মিনোলজি, তাহলে ব্যয় সুবিধা, কস্ট বেনিফিট অ্যানালাইসিস। তখন চিন্তা করবা কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা অ্যাকাউন্টিং এ, তাহলে এটার কাজটা কি? অ্যাকাউন্টিং এর কাজটা কি চিন্তা করতে গেলে একটা প্রতিষ্ঠান মনে মানে চিন্তা করবা প্রতিষ্ঠানটার মধ্যে কস্ট বেনিফিট অ্যানালাইসিসের ডিসিশনগুলো কি কি হয়, তাহলে দেখবা যে কোনো টার্মিনোলজি পড়ো সেটা অনেকদিন পর্যন্ত তোমার মাথায় থাকবে। মুভিং অন, শিল্প নীতি বা শিল্প রীতি, নীতি লিখছে, শিল্প রীতি অর্থাৎ ইন্ডাস্ট্রি পলিসি। এখানে বলা হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠান অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রিতে পড়বে। যেমন 10 মিনিট স্কুল, রাইট? 10 MS আমরা একটা প্রতিষ্ঠান না, তাহলে আমাদের একটা শিল্প আছে, তাহলে একটা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিটার নাম কি? আমাদেরকে তুমি বলতে পারো এডুকেশনাল ইন্ডাস্ট্রি, আমরা এডুকেশন নিয়ে কাজ করছি, আমরা ই কমার্সের কাজ করছি, বিকজ আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সব কাজ করে থাকি, সব সেবা দিয়ে থাকি। দ্যাটস ওয়াই 10 MS যদি ইলেকট্রনিক সাইডে যায়, তাহলে এরকম আরো অনেক শিল্প থাকে, যেমন ব্যাংক, যেমন ইন্স্যুরেন্স, আবার একটু যেটা বলছিলাম টেলিকমিউনিকেশন, টেলকম। এই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান একজন একজন থেকে আলাদা, প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনগুলো পর্যন্ত আলাদা। যখন বলছিলাম ব্যাংক, উপরে লিখি এটা এক মিনিট, ব্যাংক, হ্যাঁ, ব্যাংক তোমাকে কি দেয়? ঋণ, লোন দেয়। ব্যাংক তোমার কাছ থেকে কি পায়? আমানত। ব্যাংক যখন তোমাকে ঋণ দেয়, ওর জন্য কি এটা দায় হয়? ওর জন্য এটা দায় হয় না, ওর জন্য এটা সম্পদ হয়। ব্যাংকের ঋণ ব্যাংকের জন্য সম্পদ, কিন্তু আমার জন্য কি? যদি আমি একটা এন্টিটি হই, আমি যদি হই পাবলিহা, তাহলে পাবলিহার জন্য এটা কি হবে? একটা দায়। আমি একটা ইন্ডিভিজুয়াল, তাই না? আমি তোমার মতো, আমার জন্য এটা দায়, কিন্তু ব্যাংক এটাকে লিখছে সম্পদ হিসেবে। এর মানে কি? যত ব্যাংকিং প্রতিষ্ঠান আছে সবাই ঋণ দিলে সেটাকে সম্পদ হিসেবে লিখবে। অপরদিকে যদি আমি ব্যাংকে ডিপোজিট রাখি, তাহলে আমি বলবো এটা তো আমার জন্য একটা সম্পদ, ব্যাংকের এফডি, ফিক্সড ডিপোজিট, কিন্তু ওর জন্য এটা একটা দায়। কেন? কারণ তুমি যে কোনো সময় এটা ওর কাছ থেকে চাইতে পারো, বলতে পারো যে আমি তো এতদিন ছিল, আমার এখন টাকার খুব জরুরি দরকার, আমি এখন এটাকে আর আপনার ব্যবসায় ইনভেস্ট রাখতে পারবো না, আমাকে এটা ফেরত দিতে হবে। তাহলে ব্যাংকের জন্য একটা দায়, বিকজ ব্যাংকে এটা যে কোনো সময় আমাকে ফেরত দিতে হতে পারে। ব্যাংক আর আমার মধ্যে এই যে ধারণাগত একটা পার্থক্য, আমি যেটাকে সম্পদ দায় বলি, ব্যাংক তো সেটাকে বলে না। তুমি যদি ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখো একটা, তোমাদেরকে আমি ম্যানেজমেন্টের ক্লাসে বলেছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তুমি কোম্পানিগুলার যে কোনো একটা কোম্পানি, যে কোনো কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পারো। তো তুমি একটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখো আজকে, এনি র্যান্ডম ব্যাংক যেটা তোমার পছন্দ, অথবা যেখানে তোমার অ্যাকাউন্ট আছে, তো সেই ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখবা
ওরা ঋণকে কি নামে মানে ইউজ করে, আমানতকে কি নামে দেখায়, ডিপোজিটস আর বোরোইংস কি নামে দেখায়, কোন সাইডে দেখায়, এটা দেখো কোন সাইডে দেখায়। সো এটা দেখলে তুমি বুঝবা আমার জন্য যেটা সম্পদ সেটা ব্যাংকের জন্য দায়, আমার জন্য দায় সেটা ব্যাংকের জন্য সম্পদ। এটা ব্যাংক করে, সব ব্যাংক একইভাবে করে, বিকজ ব্যাংক একটা নির্দিষ্ট শিল্প ইন্ডাস্ট্রি, ওর ইন্ডাস্ট্রির মধ্যে সবাই একই রুল ফলো করে। চলে যায় ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। ইন্স্যুরেন্সে ওরা কি করে, প্রিমিয়াম চার্জ করে না, প্রিমিয়ামের বিপরীতে ওরা তোমাকে ইন্স্যুরেন্সটা রাখে। আবার তুমি যদি কোনো কারণে মানে ওই ইন্স্যুরেন্সের বিপরীতে কোনো ঝুঁকির সম্মুখীন তুমি হয়েই যাও, তোমার ক্ষেত্রে যদি একটা বিপদ নিয়ে আসে, তাহলে ওরা তোমাকে ক্ষতিপূরণ দেয়। ক্ষতিপূরণটা ওরা কিভাবে ডিস্ট্রিবিউট করবে এটার জন্য ওদের একটা পলিসি থাকে। ইন্স্যুরেন্সের প্রত্যেকটা ব্যবসার প্রতিষ্ঠান একই রুল ফলো করবে, যে কারণে করে সেটা হচ্ছে শিল্পরীতি। টেলিকমিউনিকেশন সেক্টর যখন ইএমআই এর বেসিসে মোবাইল বিক্রি করে, আর যখন ওরা তোমাকে একটা সিম বিক্রি করে, কোনটার খরচ কিভাবে দেখাবে, রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল অনুযায়ী সবাই একই রকম ফলো করে, যেটাকে শিল্প রীতিকে সাপোর্ট করে। তো আজকের ক্লাসে যেহেতু আমার হিসাব বিজ্ঞানের নীতি পড়াতে গিয়ে একটা খুব বড় টাইম চলে গেছে, সো আমার মনে হয় আমি ব্যাংক সমন্বয় বিবরণীটা আর সমন্বয় চ্যাপ্টারটা তোমাকে পরবর্তী ঠিক এর পরের ক্লাসটাতেই দেখাচ্ছি। তো আশা করি এটা থেকে আর কারো কোনো প্রবলেম নাই। সো বাকি দুটো টপিক নিয়ে আমি ঠিক এর পরের ক্লাসেই তোমার সাথে আবার জয়েন করছি। টিল দেন যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, আর দেখা হবে আগামী ক্লাসে।